You are watching 71 News Television. প্রয়োজনীয় লোকবল ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নবীগঞ্জবাসী। উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ভেঙে পড়েছে। নানা সমস্যার মধ্যে হাসপাতালের বহির্বিভাগে ভর্তিকৃত রোগীদের দুর্ভোগের সীমা নেই। বিছানাপত্র, ঔষধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। যেসব বিছানা, চাদর, বালিশ ও মশারি রয়েছে তাও ময়লাযুক্ত। ডায়রিয়া সহ বিভিন্ন রোগের পর্যাপ্ত ওষুধপত্রের রয়েছে তীব্র সংকট। এছাড়াও ময়লা আবর্জনা ও দুর্গন্ধে ভরপুর অত্র হাসপাতাল। আমার এই এতদিন ঔষধ দেওয়া হয়েছে এবং আর কোনো প্রত্যেকটা ডাক্তারদের আমরা বলি আমি ওর সবাই নিরুপায় ডাক্তারদের বলে ডাক্তার ও দেখো আমরা না করছে সহকারী বা বেড কোনো ওষুধ দেওয়া হইতো না। এটা না আমরা গরিব মানুষ হয়ে আছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব প্রকট, নিম্নমানের খাবার পরিবেশন করাও অভিযোগ রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে জেনারেটর নষ্ট থাকার ফলে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি অত্যাধুনিক এক্স-রে মেশিন স্থাপিত হলেও দীর্ঘ কয়েক বছর যাবৎ বিকল অবস্থায় রয়েছে। হাসপাতালে গুরুত্বপূর্ণ ডাক্তারের পদ শূন্য থাকায় রোগীর চাপ সামলাতে না পেরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা রয়েছেন তাদের প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত। হাসপাতালের ডিউটি চলাকালীন সময়ে তার রোগী দেখেন প্রাইভেট চেম্বারে। অভিযোগ পাওয়া গেছে জরুরি বিভাগ ও ডিসপেন্সারিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের। টাকা ব্যতীত কোনো কাজই হয় না এখানে। আমাদের এখানে চিকিৎসকের স্বল্পতার কারণে আমরা সবসময় মতো রোগীর কাছে পৌঁছাতে পারি না, কিন্তু আমরা প্রতিদিন সকালবেলা স্বল্প চিকিৎসক থাকা সত্ত্বেও সকালবেলা একজন চিকিৎসকের পরামর্শ দিয়ে থাকি এবং বিকালবেলা আমরা ভর্তি রোগীগুলোকে সেবা দিয়ে থাকি। এবং এখানে কিন্তু চিকিৎসক ব্যতীত ইমার্জেন্সিতে কোনো রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয় না। এর মধ্যে অন্যতম হচ্ছে সার্টিফিকেট বাণিজ্য। হাসপাতালের প্রায় সবকটি বৈদ্যুতিক পাখা এখন অকেজ। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে ময়লা আবর্জনা ও দুর্গন্ধের জন্য ভর্তিকৃত রোগীরা সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে পড়ছেন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যার যার মতো করে ডিউটি করছেন, ফলে আগত রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অসুস্থতা পর্যাপ্ত আছে, এমন ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেয় সেই ওষুধ আমরা রোগীদেরকে সরবরাহ করে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার চেষ্টা করা হয় এবং কিন্তু অতিরিক্ত দর্শনার্থীর চাপে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণের কাজ চলছে প্রায় 2 বছর ধরে। ওই কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে। নবীগঞ্জবাসী অনতিবিলম্বে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদে ডাক্তার, জেনারেটর মেরামত সহ এক্স-রে মেশিন সচল এবং প্রয়োজনীয় আসবাবপত্র ও ঔষধ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ থেকে মতিউর রহমান মুন্না, 71 News.tv। যানজটের কবলে পড়ে প্রতিনিয়ত চিড়ে চেপ্টা হচ্ছে দিনাজপুর শহরবাসী। যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলের কারণে সংকীর্ণ রাস্তা আর ট্রাফিক আইন মেনে না চলায় দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের চলাফেরা। সকাল থেকে রাত্রি পর্যন্ত যানজটে হাঁসফাঁস করছে দিনাজপুরের শহর জীবন। অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে রাস্তায় চলাফেরা করতে মানুষের নাভিশ্বাস উঠছে মানুষের জীবনে। প্রায় 150 বছরের পুরাতন শহর দিনাজপুরের রাস্তা ইঞ্চি পরিমাণেও প্রশস্ত হয়নি, বরং বেড়েছে জনসংখ্যা, যানবাহন, হয়েছে ফুটপাত ও আইল্যান্ড দখল, ফলে রাস্তা হয়ে পড়েছে সংকীর্ণ। এই রাস্তা দিয়ে চলছে 5000-এর বেশি অটো, চার্জার, 8000 রিক্সা ও ভ্যান সহ হালকা ও ভারী নানান যানবাহন। এরা কেউ ট্রাফিক আইন মেনে চলছে না, ফলে রাস্তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ট্রাফিকরা। 2.25 লক্ষ মানুষের বসবাস দিনাজপুর শহরে রয়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান, 25টির বেশি ব্যাংক, বীমা অফিস, অসংখ্য মার্কেট, দোকানপাট, সিনেমা হল, 22টি ক্লিনিক, 2টি রেল ক্রসিং সহ পৌর ভবন ও জেলা প্রশাসন ভবন। সর্বোপরি শহরের
মাঝখানে বিশাল এলাকা জুড়ে রয়েছে প্রায় 150 বছরের পুরাতন জেলা কারাগার ও রেল স্টেশন। এগুলি সব রয়েছে শহরের 2 কিলোমিটারের মধ্যে। অপরিকল্পিতভাবে ক্রমান্বয়ে গড়ে ওঠা দিনাজপুর শহর এখন পরিণত হয়েছে যানজটের শহরে। ট্রাফিক আইন ভঙ্গ করে দিনের বেলায় শহরে ঢুকছে ট্রাক, বাস ও অন্যান্য ভারী যানবাহন। বিশেষ করে দিন দিন অটো চার্জারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজট তীব্র আকার ধারণ করছে। তারা কোনো ট্রাফিক আইন মেনে চলাচল করছে না। পুরাতন আইন পাল্টে পরিকল্পিত শহর গড়ে দিনাজপুরবাসীকে স্বচ্ছন্দে চলাফেরার সুযোগ করে দিবে, এমনটি প্রত্যাশা করেন বর্তমান সরকারের উপর দিনাজপুরের শহরবাসী। আর এই জন্য দিনাজপুরের সকল সংসদ সদস্যরা এগিয়ে আসবেন, এটুকু কামনা করে জেলাবাসী। যানজটের মূলত কারণ হচ্ছে যে ড্রাইভার আছে তারা ট্রাফিক আইন জানে না বা ট্রাফিক রুল না মেনেই যেদিক সেদিক দিয়ে যাতায়াত করে। তাছাড়া ফুটপাত দখল হয়ে গেছে, এই কারণে মূলত ট্রাফিক জ্যামগুলো হয়ে থাকে। আর আমাদের ফুটপাত একেবারে ব্লক হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেখানে ব্যবসায়ীরা আপনার রাস্তা দখল করে তাদের জিনিসপত্র রাখছে, বিদায় আমাদের যানজটের সৃষ্টিটা প্রকট। আর মূল বিষয় হচ্ছে যে অটো বাইক বা মোটরসাইকেল, কার, এরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণে আসতেছে না। যানজটটা বেশি বাজায়, কারণ ওদেরকে বললেও শোনে না। ওরা আপনার দেখেন আনলিগেল চলাফেরা করে, ওদেরকে কিছু বললে ওরা কামও করে, এই হলো ওদের, যার জন্য যানজটটা বেশি হয়। দিনাজপুর থেকে সুবল রায়, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বাগেরহাট। এই জেলার এক সময়কালে নারিকেলের জন্য বিখ্যাত ছিল। ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতের পর নারিকেল উৎপাদন কমে গেলেও 7 বছর পর আবারও নারিকেল উৎপাদন বেড়েছে। বর্তমানে তেলের উৎপাদন দিন দিন বেড়েই চলেছে। বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা নদীর পাশে 19.30 একর জমির উপর 1995 সালে বাগেরহাট বিসিক শিল্পনগরীর যাত্রা শুরু হয়। শুরুর পরে প্লট বরাদ্দ পেতে ঝুঁকে পড়ে শিল্প উদ্যোক্তারা। বর্তমানে এখানে 44টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে নারিকেল তেলের মিল রয়েছে 22টি। আর সব মিলিয়ে জেলায় মোট 60টি নারিকেল তেলের মিলের উৎপাদিত তেল রাজধানী সহ বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। এসব মিলিয়ে কর্মসংস্থানের সুযোগ হয় নারী শ্রমিকদেরও। আমরা নারিকেল ভেঙে ও খুলে দৈনিক 200 থেকে 250 টাকা আয় করে সংসার চালাই বলে জানান এক নারী শ্রমিক। 4 বছর নারকেল তুলি, আর আমার স্বামী বাসে বিক্রি করে, আর আমি যে নারকেল তুলে পাই, দুইজনেই আমাকে সংসার ভালো মতন চলে। গুনেগাতে দিয়ে সবাইরে দিয়ে নারকেল তুলি, আর ছেলে মেয়ে নিয়ে সবাইরে নিয়ে নারকেল তুলি। তাহলে যে 14 বছর ধরে ওখানে কাজ কাম করে আমার সংসার ভালো মতো চলে। আমরা ডেলি 1000 নারকেল তুলি, ডেলি 200 টাকা করে পাই। টাকা দিয়ে সংসারে কাজে লাগে, যেমন আমাদের ঘরে পুরুষ নেই, আমরা মহিলারাই সংসার চালাই। অনেকদিন ধরে এইখানে কাজ করি, অনেক বছর। আমি ডেলি 1000 নারকেলের মতো তুলতে পারি, ডেলি 200 টাকা 220 টাকা ইনকাম হয়। আমার একটা বাচ্চা, এই দিয়ে আমার সংসার চালাই। দীর্ঘদিন আমাদের এই নারিকেল তেল বাংলাদেশের অধিকাংশ জেলায় যায়। আমরা গর্বিত। বাগেরহাটের নারিকেল তেল সুনাম ধরে রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এক কর্মচারী। আলামিন ওয়েল মিলের ম্যানেজার উজ্জ্বল ক্রান্তি ঘোষ বলেন, এই মিলে প্রতিদিন প্রায় 1000 কেজি তেল উৎপাদন করা হয়। কাঁচামাল বেশি হলে উৎপাদনও বাড়বে। আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত আছি। এই প্রতিষ্ঠানে আমরা উৎকৃষ্ট মানের নারকেলের তেল উৎপাদন করে থাকি এবং এই নারকেলের তেল বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকি। পাকিস্তান আমল থেকে বাগেরহাটে নারিকেল তেল উৎপাদন শুরু হয়। বর্তমানে প্রায় 60টি তেল মিল রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাগেরহাটের নারিকেল তেল বাংলাদেশ নয়, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানান বাগেরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি। বাগেরহাটের নারকেলের তেলের যাত্রা শুরু হয় পাকিস্তান আমল থেকে। তখন 2-3 জন ব্যবসায়ী এর মিল প্রতিষ্ঠিত করে এবং তাই থেকে আজ পর্যন্ত এই মিলের সংখ্যা এখন 50-60টি দাঁড়িয়েছে। এই নারকেল তেলে আমাদের এই বাগেরহাট অঞ্চলের থেকে সারা বাংলাদেশে এর মোকামে যায় এবং সারা দেশে এই নারকেল তেল বিক্রি করে। এবং এই বাগেরহাটের যে মিলগুলো আছে, এই মিলগুলোতে অনেক নারী শ্রমিক, পুরুষ শ্রমিকরা কর্মস্থলের সুযোগ সৃষ্টি
হয়েছে। আমরা ব্যবসায়ী মহল আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর করা যায়, আরো ধনীকতর করা যায়। বাগেরহাট বিসিক শিল্পনগরীতে 22টি তেল মিল থেকে বছরে 2000 মেট্রিক টন তেল উৎপাদন হয়। তবে জেলায় 60টি নারিকেল তেল মিলে প্রায় 5000 মেট্রিক টন তেল উৎপাদন হচ্ছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতের পর নারিকেল উৎপাদন কমে যায়, তবে বর্তমানে আবারও নারিকেল তেলের উৎপাদন বেড়েছে। বাগেরহাট জেলার নারকেল তেলের মিল আছে 60টার মতো নারকেল তেলের মিল আছে, তার মধ্যে বিসিক শিল্পনগরীতে আছে 22টা নারকেল তেলের মিল। এই 22টা নারকেল তেলের মিলে প্রায় 2000 মেট্রিক টন নারকেল তেল উৎপাদন হয়। এই তেলটি বাংলাদেশের উত্তরাঞ্চলে ঢাকা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। বাগেরহাট থেকে তানভীর সোহেল, 71news.tv। You are watching 71 News Television. গত কয়েক বছর ধরে ময়মনসিংহের ত্রিশালে গড়ে উঠেছে অনেক শিল্প কারখানা, ফলে এখানে জমির দাম বেড়েছে বেশ কয়েক গুণ। এর সুবাদে শিল্প কারখানা স্থাপনের নামে ময়মনসিংহের ত্রিশালে অন্যের জমি অবৈধভাবে দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা, আর এই কাজে তাদেরকে সহায়তা করছে স্থানীয় প্রভাবশালী মহল। অভিযোগ আছে, ত্রিশালের গুজিয়াম, বৈলর, বগারবাজার এলাকার সাধারণ মানুষের জমি জোর করে বাউন্ডারি দিয়ে দখল করা হচ্ছে জমি। বাধা দিতে আসলেই চালানো হচ্ছে হামলা, শারীরিকভাবে নির্যাতন। অনেকে হারাচ্ছে পৈতৃক ভিটা, নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক পরিবার। বিষয়টি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিকে জানিয়েও এর প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। আমি এখন নিঃস্ব হয়ে গেছি, কোনো একটা সাপোর্ট পাই না। তারা খুব টাকাশালা, ক্ষমতাশালী। আমি কি করব? আমি এখন আপনাদের কাছে বিচার চাই। পুলিশ আসলে আমাদেরকে হাঙ্গামা দেয়, উল্লে আমাদেরকে কোনো বিচার পাই না। পুলিশ আসে আমাদেরকে ধরে নেওয়া জায়গা। আমার এক বড় ভাইকে ধরে নিয়ে গেছে ওদের অযথভাবে, তাকে নিয়ে টাকা পয়সা দেয়া শেষ হয়ে গেছে এখন আমরা, তারপরে কোনো বিচার পাই না। দেখেন আমার নামে 7 কাওলা দলিল, আপনারা দেখেন আমার নামে আমার বাপে দাঁত হয়ে গেছে, আমার মা সাক্ষী, বড় ভাই সাক্ষী। তারপরে ওই জমিনের মধ্যে তারা খুঁড়া কাটছে। সবার জমি আমরা বুক দখল করে খাইতেছি। এখন তারা রাত্রে একটা বোয়া কাওলা করে আমাদেরকে সুদর, সেলিম, মজনু, শৌকত, শাহিন, তারপরে আরও 4-5 জনের নাম আছে। তারা 2-250 লোক নিয়ে রাত্রে আমাদেরকে হামলা করে দোকানপাট ভাঙচুর করে নিয়ে যায়। দৌড়াইয়া ঘরে তুলছে, আমি কইছি দৌড় মার গিয়া তুই এল ভাগ, দৌড় মারি হালছে। পরে ফুটাল লাগিয়া খুবাই দরজাত বাইরেছে। পরে আমার ফুলারে মারবার পাইছে না, পরে আমারে মারছে, আমার পুতের করে মারছে। জমি বিক্রি করছে, তাদের কাগজপাতি দেখায়, তারা কাগজপাতি নিজে দেখে তারপরে ওরা জমিনের উপরে জমিন দলিল করছে। জমিন দলিল করে এখন তাদের সামনে আমরা পারি না। তারা বাড়িতে সবাই এসে হামলা দেয়, মারপিট করে, কাউরে কোনো ভয় পায় না। সবাই আমরা তাদেরকে ডরাই। সুজন, সৈকত, সেলিম, তারপরে মজদুর আমার কমাইছে, আমার দুই বেদ কথাটা উচ্চ হন, আমি হাসা কথা কইবার দেয়া পরে আমার নিরাপত্তা কে দিবি? এটা খুব জোরপূর্বকভাবে নয়, বৈধভাবে জমি নেওয়া হচ্ছে বলে জানালেন ভূমি গ্রহণকারীরা। যে গলি জমির বাউন্ডারি হচ্ছে, এই বাউন্ডারিগুলি কোম্পানির যা জমিগুলি কিনছে, ওই কিনা জমিনের উপর দায় বাউন্ডারি করতেছে। যারা না কিনছে ওই জমির উপর বাউন্ডারি করে নেই। জমির মালিকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেটা হলো বৈলর চরপাড়া। আজ থেকে 15-20 দিন আগে একটা আকিজ নামে এক লোক আসে একটা অভিযোগ নিয়ে যে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, মারামারি সংক্রান্তে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা হাতাহাতি মারামারি হয়েছে, বাড়িতে কিছুটা ভাঙচুর করছে। সে প্রেক্ষিতে আমি একটা মামলাও নিয়েছি দণ্ডবিধি ধারায় 143, 447, 379, 427 এই ধারায়। সে মামলাটা অলরেডি চার্জশিট হচ্ছে। তো পরবর্তীতে আমরা যে জমিটা নিয়ে বিরোধ ছিল সেই জমির কাগজপত্রগুলো আমরা যাচাই করেছি। জমির কাগজপত্রগুলো আমরা যাচাই করে যা দেখলাম আসলে আকিজের বৈধতা রয়েছে। শিল্প কারখানার নামে জোর করে অন্যের জমি দখল করার এই অশুভ উপায় তারা বন্ধের সরকার ও প্রশাসনের সহায়তা চাইলেন ভুক্তভোগীরা। রিপন গলা, অভি, 71 নিউজ টিভি, ময়মনসিংহ। You are watching 71 News Television. জয়পুরহাটের কানাইপুকুর এখন বিপন্ন প্রজাতির শামুকখোল পাখির অভয়ারণ্য।
এই গ্রামেই স্থায়ীভাবে বসবাস করছে এই পাখিগুলো। গ্রামের মানুষের ভালোবাসা আর নিরাপত্তা পেয়ে বংশবিস্তারের মাধ্যমে দিন দিন বাড়ছে এই পাখির সংখ্যা। পাখিগুলো সংরক্ষণে প্রকৃতি ও পরিবেশ প্রেমী সংগঠন ও স্থানীয় প্রশাসন সচেতনতা সৃষ্টিতে নিয়েছেন নানা উদ্যোগ। গ্রামবাসীরাও অপার মমত্বে আগলে রেখেছেন এই পাখিগুলোকে। এমনই চিত্র উঠে এসেছে আমাদের খেতলাল সংবাদদাতা সজিবুল ইসলাম পাভেলের তথ্য ছবিতে। জয়পুরহাটের খেতলাল উপজেলার নিভৃত গ্রাম কানাইপুরের প্রকৃতির অপরূপ খেয়ালে বাসা বেঁধেছে হাজার হাজার শামুক খেয়াল পাখি। গ্রামের পুকুর পাড়ের বড় বড় গাছ এখন তাদের স্থায়ী আবাসস্থল। এদেশে এই পাখি প্রজননে অতীত কোনো ইতিহাস না থাকলেও কানাইপুকুর গ্রামটি খাল বিলের পাশে হওয়ায় এখানে প্রজনন সম্ভব হচ্ছে। এরা শামুক ঝিনুক খেয়ে জীবন ধারণ করে। এই পাখিগুলো অঞ্চল ভেদে শামুকখোল, শামুকভাঙ্গা, শামখোল ও হাইতোলা মুখ নামে পরিচিত। শামুকখোল পাখির পাশাপাশি এখানে বাস করে আরো বেশ কয়েক প্রজাতির পাখি। আমার নিজ পুকুর পাড়ে এবং আমার বাড়ির উপরে এই পাখিগুলো প্রায় 8 প্রজাতির পাখি 8-10 বছর থেকে এখানে তারা বসবাস করে। এই পাখিগুলো শামুকাল, নোয়ারাং, পানি কাউর, তারপরে আতচোরা, তারপরে হাতে আপনার জাঠাবক, কানিবক, আপনার হরিতাল, তারপরে বগদুর, এই পাখিগুলো আছে। আমার এখানকার একটা সৌন্দর্য এবং বহু জেলা থেকেই আসে এই সমস্ত পাখিগুলাকে সবাই দেখতেছে আর কি। গ্রামের মানুষের পাখি প্রীতি আর নিরাপত্তা পেয়ে শামুকখোল পাখি নিশ্চিন্তে বংশবিস্তার করছে। দিন দিন এখানে বৃদ্ধি পাচ্ছে এই পাখির সংখ্যা। এই পাখিগুলোর সংরক্ষণে গ্রামবাসীর রয়েছে অপার মমত্ববোধ। আমাদের গ্রামে এখানে পাখির বসবাস। তারা গরমের প্রথমে আসে এবং বিভিন্ন গাছের মাথা থেকে ডাল ভেঙে নিয়ে গিয়ে বাসা বাঁধে এবং বাচ্চা ফুটায় ডিম থেকে। আমাদের গ্রামে এসব পাখিগুলো বসবাস করার জন্য আমরা অনেক গর্বিত ও অনেক লোকজন আসে বলে আমরা অনেক আনন্দিত। খুব পাখি শিকার করতাম। যখন আমার এখানে পাখি আসে লাগে তখন থেকে আমি পাখি শিকার বন্ধ করে দিই। এখানে বাচ্চা ফুটায়, ডিম থেকে বাচ্চা উঠাই এবং বাচ্চা বড় হয়ে উড়ে যায়। অনেক লোকজন বাচ্চা চুরি করার জন্য আসে, তাদেরকে আমরা তাড়া করি এবং সকল প্রকার পাখিকে আমরা রক্ষণাবেক্ষণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও এখানে অনেক লোকজন আসছিল। তারা এসে এখানে পাখি দেখতে এসে তারা অনেক বিপদে পড়ে যায় রাস্তাঘাটের কারণে। নিরাপত্তার পাশাপাশি পাখির এই আবাসস্থলকে সরকারিভাবে সংরক্ষণ করার আহ্বান প্রকৃতি ও জীবন ক্লাবের। খেতলাল উপজেলার কানাইপুকুরে বিরল প্রজাতির শামখোল পাখি দীর্ঘদিন ধরে বসবাস করছে। আমাদের পক্ষ থেকে পাখি সংরক্ষণের জন্য গ্রামবাসীকে আমরা উদ্বুদ্ধ করেছি। সরকারিভাবে এসব পাখি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। খেতলাল উপজেলার কানাইপুকুরে বিরল প্রজাতির শামখোল পাখি স্থায়ীভাবে বসবাস করায় প্রাকৃতি এবং পরিবেশকে সমৃদ্ধ করেছে ও পাখিগুলো যেন সংরক্ষণ এবং তাদের বংশ বিস্তার যথাযথভাবে পালন করতে পারে, এজন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। স্থানীয়ভাবে বিপন্ন এই পাখিগুলো সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানালেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। শামুকখোল পাখি আমাদের দেশে বেশ কমে গেছে আগের থেকে সংখ্যা, তো আরও সংখ্যা যাতে বাড়ানো যায় এবং এদের সংরক্ষণ করা যায় সে কারণে আমাদের কিন্তু এদের সংরক্ষণের ব্যাপারটাকে খুব ভালোভাবে করতে হবে এবং সেই প্রচেষ্টাই চলছে জয়পুরহাটে যে শামুকখোল পাখিগুলো দেখা যাচ্ছে তার সংখ্যা মোটামুটি ভালো। যে প্রচেষ্টা জয়পুরহাটের স্থানীয় লোকজন নিয়েছেন তাকে আমরা সত্যি প্রশংসিত একটি উদ্যোগ বলে আমি মনে করি। বিপন্ন ও বিরল প্রজাতির এই পাখিগুলো দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন অঞ্চলের প্রকৃতিপ্রেমী দর্শনার্থী। পাখির নিরাপত্তার পাশাপাশি এর আবাসস্থলকে অভয়ারণ্য ঘোষণা দিয়ে এদের রক্ষার উদ্যোগ নেবেন প্রশাসন, এমন দাবি এলাকাবাসীর। জয়পুরহাটের খেতলাল উপজেলার কানাইপুর থেকে সজিবুল ইসলাম পাভেল, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. সিলেটের জন্তাপুরের 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত এখানকার চিকিৎসকরা। সেবিকা দিয়ে চলছে এর চিকিৎসা কার্যক্রম।
ব্যাহত হচ্ছে সেবা। এ নিয়ে একাধিকবার স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলেও কোনো ধরনের পরিবর্তন আসেনি। কর্তব্যরত চিকিৎসা জোর কদমে চালিয়ে যাচ্ছে তাদের প্রাইভেট প্র্যাকটিস ও প্রেসক্রিপশন বাণিজ্য। চিকিৎসকদের অবহেলা আর উদাসীনতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। চিকিৎসকদের প্রাইভেট চিকিৎসালয় তো রোগীদের ইমার্জেন্সিতে বড় ধরনের সম্মুখীন। অনেক সময় নিজেদের প্রাইভেট চেম্বারে রোগীর ভিড় থাকায় হাসপাতালে আসার পাঠিয়ে দেয় সিলেটের চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টার। রক্তচোষা সেন্টার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার নামে রোগীদের সর্বশান্ত, আর এর একটা অংশ প্রেরণকারী চিকিৎসক পেয়ে থাকেন। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের অবহেলা আর উদাসীনতা দিন দিন বাড়ছে। 20 জানুয়ারি জন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিবেদনের চিত্র সংগ্রহ করতে গিয়ে চোখে পড়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভিন্ন চিত্র। কর্তব্যরত চিকিৎসকদের কক্ষে ঝুলছে তালা, আর কয়েকটি কক্ষ খোলা থাকলেও নেই কোনো চিকিৎসক। সেবিকারাই চিকিৎসকের কাজ চালিয়ে যাচ্ছে। চিকিৎসকের কথা জানতে চাইলে সেবিকা মাসুদা বেগম জানান, চিকিৎসকরা এখন হাসপাতালের আউটে রয়েছে। সংখ্যা কম, আয়া মাত্র একজন জেনে থাকার কথা 3 জন, যার 3 জন থাকার কথা আছে 2 জন। তো আপনাদের বিরুদ্ধে তো রোগীদের অনেক অভিযোগ, যেখানে অভিযোগের শেষ নেই, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা যথেষ্ট চেষ্টা করি রোগীদের অভিযোগ না থাকার জন্য, কিন্তু একা আমরা সামলাইতে পারি না, রোগীদের অভিযোগ আমাদের শোনা লাগে। অপরদিকে সেবিকা খাদিজা বেগম জানান, হাসপাতালের যে না থাকায় ডেলিভারি করার সময় বিদ্যুৎ চলে গেলে অনেক সমস্যা সৃষ্টি হয়। এতে করে রোগীদের বড় ধরনের ক্ষতি হতে পারে। আমাদের ম্যান পাওয়ার কম, আমরা যে যেটুক ত্রুটি থাকে রোগীরা ত্রুটির কথা বলে, এটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি, আমরা ইচ্ছা করে করি না। সকালে আমি একজন সিস্টার, রোগী ছিল 35টা, একজন সিস্টার, তারপরে ডেলিভারি আছে, ডায়েরি আছে, সবগুলো এক হাতে ম্যানেজ করা লাগে। তখন রোগীদের কাছে তো যেতে, আমার একটু ডাকলে আমার তো যেতে। জেনারেটর সারার কথা শুনতেছি অনেকদিন ধরে নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক জানি না কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। তবে আমাদের বেশি কষ্ট হয় জেনারেটর না থাকার কারণে। যখন এটা ডেলিভারি করতে যায় তখন রোগীর মাথা, বাচ্চার মাথা বের আসে, তখন হঠাৎ কারেন্ট চলে যায়। তখন আমরা পার্সোনাল লাইট নিয়ে আসি, ছোট লাইট, তাই দিয়ে ডেলিভারি করা হয়। টর্চ লাইট দিয়ে রোগীর ডেলিভারি করানো বিপজ্জনক। পুরো হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ সহ প্রতিটি ওয়ার্ডে কোনো চিকিৎসক নেই। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, মেডিকেল দিয়ে কিচ্ছু পাইছি না। এটা তো আরো কয়েকবার বলে আমি আন্দোলন করছি, তো আন্দোলন করলে তারা 2-4 দিন বলা যায়, এরপরে তারা যেই সেই 1 ঘন্টায় আমার সেরকম লাগার গিরে বলে আমি শিক্ষায় দিয়ে আমার জীবন নষ্ট সিস্টেম করা। সে তো আইলেও তার জান বাজাইতে করি, 1 ঘন্টা লাগে ওই জন্য কোনো সিস্টেম নাই কি তা নাই কি। চিকিৎসকরা নিয়মিত হাসপাতালে আসে না। প্রতিটি ওয়ার্ডের নোংরা অবস্থা, পুরনো আমলের বেড চোরাতালি দিয়ে চলছে। জরাজীর্ণ টয়লেটের দুর্গন্ধে ভালো হওয়া তো দূরের কথা, অসুস্থ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। পুরো হাসপাতালের ভিতরে যেন ভুতুড়ে অবস্থা করছে। নোংরা টয়লেটের দুর্গন্ধ, চিকিৎসা নিতে আসা রোগীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। এই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে দেখা মিলল স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলাউদ্দিনের সাথে। সচেতন মহল মনে করেন, হাসপাতালের চিকিৎসকদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বর্তমান সময়ের দাবি। তাই চোখ রাখুন 71 নিউজ টিভিতে। আগামী পর্বে থাকছে জন্তাপুর হাসপাতালের অনিয়ম দুর্নীতি নিয়ে আমাদের 3য় পর্ব। সিলেটের জন্তাপুর থেকে SM রাজু, 71 নিউজ টিভি। লোকবল, অপ্রতুল বরাদ্দ ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে টেকনাফবাসী। দেশের সর্বদক্ষিণ সীমান্তের একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। বৈধ ও অবৈধ লক্ষাধিক মিয়ানমার নাগরিক সহ প্রায় 3.5 লাখ লোকের বসতি এই উপজেলায়। তার তুলনায় এখানে নেই পর্যাপ্ত নার্স, স্বাস্থ্যকর্মী, নেই হাসপাতালের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, শূন্য রয়েছে টেকনিশিয়ান সহ 128টি পদের মধ্যে 67টি পদ। চিকিৎসক বাদে 61টি পদের লোকবল নিয়ে এলাকার স্বাস্থ্য নিশ্চিত করে ইতিমধ্যে দেশের 106টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে 48তম স্থানে রয়েছে এটি। সরকারের পাশাপাশি দেশি বিদেশি এনজিও কার্যক্রমের কারণে এটি সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তো 16টার ভিতরে এখন শূন্য পদে আছে মোটামুটি আপনার 13টা।
তো গভর্নমেন্ট স্টাফ যারা আছেন তাদের অ্যাজ এ অক্সিলারি অফ বাংলাদেশ গভর্নমেন্ট আমরা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এখানে কাজ করতেছি। 4 জন আমাদের স্টাফ আছেন, প্লাস ক্লিনিংয়ের জন্য আমাদের ক্লিনিং স্টাফ আছে, সিকিউরিটির জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিকিউরিটি স্টাফ আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্টের দিকে আমাদের আরও 5 জন এখানে নার্স হিসেবে এখানে কাজ করার জন্য আসতেছে। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর 128টি পদের মধ্যে লোকবল রয়েছে মাত্র 61টি। অর্ধেকেরও বেশি জনবল এই হাসপাতালে না থাকলে রেড ক্রিসেন্ট সহ কয়েকটি এনজিও নার্স সহ বেশ কিছু স্টাফ দিয়ে এগিয়ে এসেছে। এর ফলে সরকার 2015 সালে সারা দেশের বাছাইকৃত 106টি ভালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে টেকনাফ হাসপাতালটি 48তম ভালো মানের বলে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে বেশি ডায়রিয়া হয় প্রত্যেকদিন। হ্যাঁ, আগে আরো ছিল সকালে, এখন আর ছুটি হয়ে গেছে। মানে ডাক্তার সকালে আসে 10টার দিকে, ওরা দেখে যায়, তারপর বিকেল নার্সাপুর আসে, ওরা দেখে সমস্যা হলে ওরা আসে, তারপর মাসিরা আসে দেখার জন্য। অথচ নানা সমস্যার মধ্যে হাসপাতালের ভর্তিকৃত রোগীদের দুর্ভোগের সীমা নেই। বিছানাপত্র, ঔষধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। যেসব বিছানা, চাদর, বালিশ ও মশারি রয়েছে তাও ময়লাযুক্ত। ডায়রিয়া সহ বিভিন্ন রোগের পর্যাপ্ত ঔষধপত্রের রয়েছে তীব্র সংকট। এছাড়া নিম্নমানের খাবার পরিবেশন করারও অভিযোগ রয়েছে। কেলার ব্যথা হয়ে আড্ডির মাঝে বলে আঘাটে জানতো সারা করা নিয়ে তাদের কসবাজার দিতে হয়, কসবাজারে যেতে ডাক্তার এদের কোনো সেবা নাই। অনেক মানুষ যার অবহেলার কারণে কোনো নার্স, ডাক্তার কোনো সাইডে নয়। দীর্ঘদিন ধরে জেনারেটর নষ্ট থাকার ফলে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি অত্যাধুনিক এক্স-রে মেশিন স্থাপিত হলেও দীর্ঘ কয়েক বছর যাবৎ বিকল অবস্থায় রয়েছে। হাসপাতালের গুরুত্বপূর্ণ ডাক্তারের পদ শূন্য থাকায় রোগীর চাপ সামলাতে না পেরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিভাগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয়ভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকেই উপজেলা সদরে এসে ভিড় করেন। 10টা বাজে বার আসলে আজ 10টা বাজে মানে স্লাইন দিয়ে দেখানা করলে আবার দেখা করতে হয়ে ডাক্তার রাত 9টা বাজে করাছি। সেই প্রচার করে দেওয়া আমাদের কি খবর আমি এটা আল্লাহ তুলের নাম দিয়ে এটা হলো পরিবর্তন দেখানো যায়। গাজর উঠে তো দিনের খেনে গম খেনে আবার উঠে ঘরত থাকে বলি ডাক্তারের আসছিল এর দূর যাই করে। কিন্তু এখানেও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক না থাকায় যথাযথভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না। টেকনাফবাসী অনতিবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদে ডাক্তার, জেনারেটর মেরামত সহ এক্স-রে মেশিন সচল এবং প্রয়োজনীয় আসবাবপত্র ও ঔষধ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। 15 সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের র্যাঙ্কিংকৃত 106টি উপজেলা হাসপাতালের মধ্যে টেকনাফ হাসপাতাল 48তম স্থান অধিকার করছে। হাসপাতালের বিভিন্ন ক্যাটাগরিতে এটাকে বাছাই করা হয়েছে। তো আমাদের কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা এই গৌরব অর্জন করছি আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। আমি মনে করি এই প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে 2.5 লাখের অধিক জনগণ, তার সাথে রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড রোহিঙ্গা অধ্যুষিত এই এলাকার মধ্যে যদি আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের শূন্যপদগুলো, মঞ্জুরিকৃত শূন্যপদগুলো পূরণ করে দেওয়া হয়, অ্যাম্বুলেন্সে রোগী বহনের জন্য যে অ্যাম্বুলেন্স, এটার কিছু ফুয়েলের কিছু বাকি অর্থগুলো এগুলো যদি সঠিক সময়মতো পরিশোধ করা যায়, এখানকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে ব্যবস্থাটা, ফুয়েলের মাধ্যমে জেনারেটরের ফুয়েলের প্রয়োজন যেটা, এগুলো যদি পূরণ করা যায়, ভবিষ্যতে আমরা আরও বেশি স্বাস্থ্যসেবাকে পরিপূর্ণভাবে মানুষের জন্য অর্জনটা ধরে রাখতে পারবো, এটাই আমার বিশ্বাস। কক্সবাজার থেকে জাভেদ ইকবাল চৌধুরী, 721 নিউজ। You are watching 71 News Television. মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই অসুস্থ। 31 শয্যা বিশিষ্ট কমপ্লেক্সটিতে ডাক্তার নেই, ওষুধ নেই, জেনারেটর নাই, অ্যাম্বুলেন্সের জ্বালানি নাই,
উপযুক্ত বিল্ডিং নাই। হাজারো নায়ের মধ্য দিয়ে জরাজীর্ণ অবস্থায় চলছে এই কমপ্লেক্সের কার্যক্রম। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে অনেক টাকা মূল্যের একটি জেনারেটর দিয়েছিলেন। জ্বালানি তেলের অভাবে সেটিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ পর্যন্ত তাকে ছুঁয়েও দেখেনি কর্মরত ইলেকট্রিশিয়ান সারোয়ার হোসেন। 50 mm এক্সরে মেশিনটি অকেজো করে রাখা হয়েছে ইচ্ছে করেই। কমপ্লেক্সটি শুরু থেকে এ পর্যন্ত এক্সরে অপারেটর ইসরাইল হোসেন প্যান্টের পকেটে হাত ঢুকিয়েই বেতন নিচ্ছেন মাসের পর মাস। রোগীরা আসলেই বলা হয় মেশিনটি নষ্ট, ক্লিনিকে যান। পড়ে থাকতে থাকতে মেশিনটি আজ অকেজো। 13 জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র 3 জন। ডেপুটেশনে আছেন 5 জন। 6 জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও আছেন মাত্র 1 জন। তবুও মেহেরপুর জেনারেল হাসপাতালের ডেপুটেশনে 2012 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও আছে তা শুধু খাতা কলমেই। এ পর্যন্ত কোনো কার্যক্রম চালু হয়নি। ইপিআই কক্ষটির ছাদ খসে খসে পড়ছে। এরই মধ্যে জায়গার স্বল্পতার কারণে ভ্যাকসিন রাখা খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বৈদ্যুতিক সমস্যার কারণে ইতিমধ্যে 5টি ফ্রিজ অকেজো হয়ে পড়ে আছে। অপারেশন থিয়েটারটি রয়েছে তালাবদ্ধ। এই উপজেলায় দরিদ্রদের জন্য ডিএসএফ চালু আছে ঠিকই, কিন্তু চিকিৎসা নিতে যেতে হয় স্থানীয় ক্লিনিকে। একজন গাইনি কনসালটেন্ট থাকার কথা থাকলেও নেই। ফলে অনেক প্রসূতি মায়ের অকাল মৃত্যুর ঘটনাও ঘটে মাঝে মাঝে। রোগীদের পাশাপাশি বেডে শুয়ে থাকে সুস্থ বিড়াল। যে টলিতে ওষুধ থাকার কথা সে টলিটি দখলে নিয়েছে বিড়াল। উপজেলাবাসী চিকিৎসা সেবা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। SM মারুফ হাসান এই কমপ্লেক্সে টিএইচএ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চিকিৎসা সেবার বেহাল দশা শুরু হয়েছে। তিনি নিজে একজন কর্মকর্তা হয়েও মাসের পর মাস বিভিন্ন অজুহাতে ছুটি কাটান। চিকিৎসার মান নিয়ে তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে একেবারেই নারাজ। তবে সব ঠিক আছে বলে দাবি করেন তিনি। এসবের সত্যতা স্বীকার করে মন্তব্য করেন অফিস প্রধান আসাদুল ইসলাম লিটন। সবসময় ক্যাপসুলটি হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের আরএমও ডাক্তার মোহাম্মদ খোকন রেজা সমস্যার কথা নিজেই বর্ণনা দিলেন 71 নিউজ টিভির ক্যামেরার সামনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন যাবৎ বেশ কিছু সমস্যা এখানে বিদ্যমান। ইতিপূর্বে আমরা বহুবার চেষ্টা করেছি, বহুবার আমরা তৎপরতা চালিয়েছি উপর মহলের সঙ্গে এই হাসপাতালের রক্ষণাবেক্ষণের সংস্কারের। মেহেরপুর থেকে আক্তারুজ্জামান, 71 নিউজ টিভি।
Come again. Thousand more rivers are waiting for you. You are watching 71 News Television. ভোট হলো বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন আর আকাঙ্ক্ষার উৎসব। নির্বাচনের সময় প্রার্থীদের কতই না প্রতিশ্রুতি, আর চোখে পরিবর্তনের স্বপ্ন জাগে সাধারণ জনগণের। কিন্তু নির্বাচনের পরে কতটুকু বাস্তবায়ন ঘটে সেসব প্রতিশ্রুতির? রাজনৈতিক দলগুলো কত কথাই না বলেছে দেশের গণতন্ত্র রক্ষায়, কিন্তু গণতন্ত্র নিয়ে সত্যিই কি কথা বলেছেন তারা? নেতাকর্মীদের কতটুকু জবাবদিহিতার সুযোগ রয়েছে দলগুলোর মধ্যে? প্রাপ্তি অপ্রাপ্তির সব খবর তুলে আনবো আপনাদের সামনে, ঘরে অথবা বাহিরে, কম্পিউটার অথবা মোবাইলে। দেখতে থাকুন 71 নিউজ টেলিভিশন। নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য এবং দেশের মানুষকে বাংলার সর্বশেষ সংবাদ সম্পর্কে অবহিত রাখতে পারবেন। আমাদের দেশের অনেক সংবাদ চ্যানেল রয়েছে, তো আমি মনে করি তারপরও ওয়েব টিভির যে নতুনত্ব সেটা জনগণকে আকৃষ্ট করবে। আপনাদের সাফল্যের জন্য আমি আমার তরফ থেকে সেই কামনা করছি। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করব এবং আমি মনে করি যে যথাসময় যথাযোগ্য পদক্ষেপটা নিয়েছে। আমি জেনে খুব আনন্দিত বোধ করছি যে আপনারা 71 নিউজ শুরু করেছেন, যে আপনারা নব প্রযুক্তি এক্ষেত্রে প্রযুক্ত করে সংবাদ আমাদের দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা এদের সম্পর্কে উৎসাহী আছেন তাদের সকলের কাছে পৌঁছে দেবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমকালে সকল নাগরিকের অধিকার আছে সঠিক তথ্য জানার। আমি এও বিশ্বাস করি যে সঠিক তথ্য জেনে এবং নিজের মনে বিশ্লেষণ করে সচেতনভাবে গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সকলের আছে। আমি মনে করি আপনারা বস্তুনিষ্ঠভাবে যে খবর প্রচার করবেন এবং খবর প্রচারের সাথে সাথে যে বিশ্লেষণ অভিজ্ঞ মহলের প্রতিনিধির মাধ্যমে জনসাধারণ কিছু উপস্থাপিত করবেন, তার আলোকে আমাদের দেশের জনগণ অধিক সচেতনভাবে নাগরিক হিসাবে তাদের ভূমিকা পালন করতে সক্ষম হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্পষ্টভাবে আমাদের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করেছেন যে এদেশের সৃষ্টি হয়েছিল যাতে সকল নাগরিক স্বাধীন সত্তায় সমৃদ্ধি অর্জন করতে পারে। সমৃদ্ধি অর্জন করার জন্য যে প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেছেন জননেত্রী শেখ হাসিনা, তার সাথে এই চেতনাবোধ বৃদ্ধির ভিত্তিতে আপনারা যে স্বাধীন সত্তা সম্পর্কিত চেতনা সকল মানুষের মধ্যে জাগরিত করবেন, তা আমাদের সকলের জন্য জয় সুনিশ্চিত করবে। জয় হোক আপনাদের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর
সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক। দেশবাসীর জন্য সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। সঙ্গে সঙ্গে এই কথাও বলা প্রয়োজন যে তারা যে আদর্শ এবং চেতনাকে ধারণ করে জনগণের সামনে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ধারা সেটাকে সমুন্নত রাখার অঙ্গীকার। আমাদের দেশ যত সংকটেই পড়ুক না কেন তা থেকে উদ্ধার পাওয়ার একটা ওই মাত্র উপায়, সেটা হলো আমরা যদি আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা তথা 4 রাষ্ট্রীয় মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের ঝান্ডাকে আমরা সমুন্নত রেখে সেই ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পথ গ্রহণ করি। আমি আশা করব যে 71 নিউজ চ্যানেল এই অঙ্গীকার বাস্তবায়নে নীতিনিষ্ঠভাবে তাদের পদক্ষেপ এগিয়ে নিতে সক্ষম হবে। আরেকবার আমি 71 নিউজ চ্যানেলের কলাকুশলী এবং কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের অনেক অনেক সাফল্য কামনা করি। নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন এই সংবাদে থাকবে। আবার অভিনন্দন জানাচ্ছি। এই চলার পথে আমরাও সবাই সাথে থাকবো। You are watching 71 News Television. You are watching 71 News Television. বিশাল জনসংখ্যার এই নগরীতে নাগরিক সুবিধা বলতে কিছু আছে কি? মাঝে মাঝে প্রশ্ন জানাই আমরা সাংবাদিকরা আপনার কথা কতটুকু তুলে আনতে পারি। অন্য সবকিছুর বাইরে এসব খবরও প্রধান শিরোনাম করতে চাই যেন কর্তৃপক্ষের টনক জেগে ওঠে বাঙালি, ৭১ চেতনা। 71 নিউজ টেলিভিশন। You are watching 71 News Television. দিনাজপুর জেলার বিরল উপজেলার মৎস্য চাষী মমিনুল গলদা চিংড়ি চাষ করে সফলতার মুখ দেখছেন। গলদা চিংড়ি চাষের জন্য মাছ চাষীদের বাড়তি কোনো খরচ করতে হয় না, কিন্তু গলদা চিংড়ি চাষ থেকে বিপুল পরিমাণে বাড়তি আয় করা যায়। পূর্বের মাছ চাষীদের ধারণা ছিল দিনাজপুর জেলার মিষ্টি পানিতে চিংড়ি মাছ চাষ করা সম্ভব নয়, কিন্তু এই জেলায় মৎস্য বিভাগের কঠোর পরিশ্রমে ও গবেষণার ফলশ্রুতিতে এই জেলায় চিংড়ি চাষ সম্ভব হয়েছে। দিনাজপুর জেলার বিরলে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে গলদা চিংড়ি। মৎস্য চাষী মনিরুল জানায় প্রায় 10 থেকে 12 বছর নিজের পুকুরে মাছের চাষ করলেও এবার প্রথম চিংড়ি চাষ শুরু করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তাদের পরামর্শে অন্যান্য মাছের সাথে চিংড়ি চাষ আরম্ভ করেন। এর জন্য কোনো বাড়তি খরচ করতে হয় না। চিংড়ি মাছের খাবার হিসেবে তারা ব্যবহার করেন ভাত, চালের গুঁড়া, শামুক কুচি, যা স্বল্প দামে ও হাতের নাগালে পাওয়া যায়। এখন তার আবাদকৃত প্রতিটি চিংড়ি মাছের ওজন 200 থেকে 220 গ্রাম। চিংড়ি মাছের সাথে রুই, কাতল, মৃগেল, গ্লাস কাপ সহ অন্যান্য মাছ রয়েছে তার পুকুরে। শুধুমাত্র সঠিক পরিচর্যা ও সময় মতো খাদ্য সরবরাহ করলে মাছ চাষের কোনো অসুবিধা হয় না। আগে আমরা দেশি মাছ আবাদ করতেছিলাম, বাংলা ভূমিকা কাতল ছিল, আবাদ করতেছিলাম, লাভবান পাচ্ছিলাম না। কিন্তু আমি পরামর্শ নিয়ে আমাদের গোল্ডা চিংড়ি আবাদ করে পরামর্শ থেকে আমি লাভবান তাদের গোল্ডা চিংড়ি থেকে
চিংড়ি আবাদ করা হতো, তাতে আমি লাভবান। মমিনুল বাচ্চা খামারে এসে দেখলাম যে গলদা চিংড়ি আমাদের এলাকায় খুবই ভালো মাছ, সুস্বাদু খাবার চাষ হচ্ছে। দামে যদিও বেশি 1200 টাকা কেজি, কিন্তু আসলে খুব সুস্বাদু এই মাছটা। বাংলা মাছ চাষ করি, রুই কাতল মিরিকে চাষ করি, বহুদিন ধরে চাষ করে আসতেছি আর কি, কোনো লাভ টাভ কিছু পাই না। এইবারে চিংড়ি মাছের চাষ, এই দেখেছি মমুল এখানে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ চাষ এবার আমাদেরকে করতে হবে। তো কীভাবে করা যায়, কীভাবে করলে ভালো হয়, সেটা আমাকে ভালো করে পরামর্শ দেয়। করে এখানে 60 জনের মাঝে বিক্রি করে এবং এখানে ছিল। আজ আমরা 8 থেকে 10টা কেজি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে বিরলের মাটি চিংড়ি চাষের জন্য উপযুক্ত। বলতে পারে যে আমাদের বিরল উপজেলা চিংড়ি চাষের, গলদা চিংড়ি চাষের জন্য উপযুক্ত, এবং আমাদের যে চাষি সে সফলভাবে উনি এই গলদা চিংড়ি চাষ সফলভাবে চাষ করেছেন, এবং ওনাকে দেখে হয়তো আরও বিরলের যারা মৎস্য চাষি যারা আছেন তারা এই গলদা চিংড়ি চাষে নিশ্চয়ই তারা উৎসাহিত হবেন। দিনাজপুর থেকে সুবল রায়, 71news.tv। You are watching 71 News Television. টাঙ্গাইলের দেলদুয়ারের বাঁশ শিল্প বদলে দিয়েছে কয়েক গ্রামের মানুষের ভাগ্যের চাকা। বাঁশের দ্বারা বিভিন্ন প্রকার পণ্য তৈরি ও রপ্তানি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন এনেছেন অনেকেই। বর্তমানে তারা বিভিন্ন প্রকার ট্রে, ফুলদানি, টেবিল ল্যাম্প, ড্রিঙ্ক বক্স, ওয়ালম্যাট, রানীডালা ও ঝুড়ি সহ তৈরি করছেন অত্যাধুনিক বহুরূপী শৌখিন পণ্য। বাঁশের তৈরি এসব পণ্য ছাড়াও তৈরি করতে দেখা যায় শৌখিন গহনা। এলাকার অনেকেই এখন এই পেশায় জড়িয়ে দূর করেছেন বেকারত্ব, নিজেকে করেছেন কর্মমুখী। উপজেলার বাথুলি, কোপাকি, প্রয়োগজানি, বর্ণি ও বারপাখিয়া গ্রাম ঘুরে বাঁশ শিল্পে জড়িতদের সাথে কথা বলে জানা যায় একসময় অভাব অনটনে কাটত এই এলাকার জনগণের জীবনধারা। বর্তমানে অভাব ঘুচিয়ে এসব গ্রামের মানুষ এখন স্বাবলম্বী, নেই বেকারত্ব। বাঁশ শিল্প তৈরি করছে নারী, পুরুষ ও যুবকদের সারা বছরের কর্মসংস্থান। ঘরে বসেই তারা এখন মাসে 7-8 হাজার টাকা আয় করছেন। এসব অঞ্চলে বাঁশ শিল্প প্রায় 200 বছর ধরে চলে আসছে। একসময় শুধুমাত্র গৃহস্থালী সামগ্রী তৈরি করা হতো। যান্ত্রিক শিল্প সামগ্রীর কারণে বাঁশ শিল্পের চাহিদা দিন দিন কমতে থাকে। বেকার হয়ে যায় এই অঞ্চলের বহু লোক। যে এই কাজের সাথে আমি 35-40 বছর ধরে জড়িত। আমার বাপে করছে, সেখান থেকে আমরা তার কাছে কাজ থেকে আমরা করতেছি। আমাদের গ্রামে তো 500, 550, 600 শ্রমিক আছি আমরা। এই ব্যবসায় আমাদের সব কিছু আর কি। সরকারের কাছে আমাদের তারা সরকারের সহযোগিতা করতো, বা যদি কোনো অনুদান দিত, বা যদি এই কাজের মধ্যে যদি চরম দিত, তাহলে আমাদের আর্থিক সুযোগ সুবিধা ভালো হইতো। সরকার যদি আমাদের দিকে বা এই কুটির শিল্পর দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে মনে হয় আমাদের মতো শ্রমজীবী মানুষ যারা আছে এরা একটু লাভবান হতে পারে। কাজ আমি 30 বছর ধরে করতেছি। এর মধ্যে উন্নতি আর নির্নতি এটা নিজের হাতে। কারণ আমি কাজ আনছি, কাজ করি না। মহাজনের টাকা আনছি, টাকা পায়ে কাজ করি না, তাহলে আমার কোনো লাভ হলো না। আর যদি ঠিক মতো আমি নিয়মিত কাজ করে যাই, তাহলে কাজের আমি কিছু না কিছু ফল পাইয়ে যাব। হ্যাঁ, আমি 30 বছর যাবৎ এই শিল্পের সাথে, এই কুটির শিল্পের সাথে জড়িত। আমি এটা স্বল্প আয়ের ব্যবসা। এখানে যদি আমাদের দিকে সরকার একটু দৃষ্টি দিত, একটু সরকারের কোনো অনুদান দিত, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। বাণিজ্যিকভাবে উৎপাদনের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা সহ বিভিন্ন ডিজাইন ও আধুনিক পণ্য সামগ্রী তৈরিতে এগিয়ে আসেন বর্ণি গ্রামের শাহ আলম সহ অনেকেই। যোগাযোগ করেন আড়ং সহ দেশের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। তাদের পৃষ্ঠপোষকতায় এলাকায় শুরু হয় বাঁশ শিল্পের নতুন এক অধ্যায়। গ্রামগুলো ফিরে পায় কর্মচাঞ্চল্য। বর্তমানে এসব গ্রামের মানুষ স্বাবলম্বী হলেও এই শিল্পের সাথে জড়িতরা সরকারিভাবে কোনো প্রকার সহযোগিতাই পায় না। তাই এসব এলাকার কারিগর ও মহাজনরা বিশ্বাস করেন সরকারি পৃষ্ঠপোষকতা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা থাকলে এই শিল্প বিশ্ববাজারে অধিক সমাদৃত হবে। কৃষিতে আগে যে মানুষ জিনিসগুলো ব্যবহার করতো, আপনার ধরেন যে ধামাকুলা, পলো, এগুলোর ব্যবহার আস্তে আস্তে কমতে থাকায় এই পুরাতন যে শিল্পগুলো এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে যায়। ঠিক ওই সময় আমি তখন হাই স্কুলে পড়াশোনা করি, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে বাঁশ শিল্পটাকে নতুনভাবে
নতুন শিল্পে রূপান্তরিত করা যায় কি বলে। ঠিক ওই মুহূর্তে আমি আরেকটা বিষয় আমার মাথায় চিন্তা আসলো যে এই শিল্পটাকে আসলে আমরা এই বহির্বিশ্বের দিকে শুধু তাকিয়ে না থেকে আমাদের দেশে কিভাবে এটাকে বাজারজাত করা যায়। তো সেই চিন্তা মাথায় রেখেই আমি এই বাঁশ শিল্পটাকেই পুরাতন এবং নতুন বিষয়গুলোর সংমিশ্রণের মাধ্যমে এই বাঁশ শিল্পটাকে আধুনিক কিছু শিল্পে রূপান্তরিত করি, যে শিল্পগুলো বাংলাদেশে আমাদের এই শিল্পের ব্যাপক চাহিদা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে এই শিল্পের সাথে যারা আমরা দীর্ঘদিন যাবৎ শ্রম দিতেছি, এই আমাদের এই শিল্পের সাথে সম্পৃক্ত এই মানুষগুলোর জন্য বাংলাদেশ সরকার বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যদি কোনো প্রকার পৃষ্ঠপোষকতা দেয় বা করে থাকেন, তাহলে এই শিল্পটাকে শুধু দেশ না দেশের বাইরেও প্রচুর ভালো এবং সুন্দর মার্কেট পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। টাঙ্গাইলের দিলদুয়ার থেকে খালিদ হোসেন সিদ্দিকী, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. নরসিংদী জেলায় বিভিন্ন স্থানে রাস্তার পাশে সড়ক জনপদের জায়গা দখল করে অবৈধভাবে রেন্টে কার ও মাইক্রোবাস স্ট্যান্ড গড়ে উঠেছে। আর এসব স্থানে ব্যক্তি মালিকানা গাড়ি বাণিজ্যিকভাবে চালিয়ে যার যার ইচ্ছে মতো যাত্রীদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর এই সুযোগে প্রভাবশালীরা তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এসব বিষয়ে বিআরটিএ কোনো ব্যবস্থাও নিচ্ছে না। ড্রাইভার ও চালকদের অভিযোগ, রাস্তায় গাড়ি চালালে টাকা দিতেই হবে। অন্যদিকে নরসিংদী জেলায় অসংখ্য স্থানে বিভিন্ন সংগঠনের নামে পরিবহনের শ্রমিকদের নিকট থেকে প্রতিদিন প্রকাশ্যে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। নরসিংদী থেকে শফিকুল ইসলাম, 71news.tv। You are watching 71 News Television. 98 ভাগ নির্মাণ কাজ শেষ হওয়ায় 6 বছর পেরিয়ে গেলেও আজও চালু হয়নি জয়পুরহাটের কালাই ফায়ার সার্ভিস স্টেশন। গুরুত্বপূর্ণ এই উপজেলার 2.5 শতাধিক মিল কলকারখানা, আলু সংরক্ষণাগার সহ অসংখ্য কাঁচা পাকা বাড়িঘর অনিশ্চয়তার মুখে। যে কোনো সময় অগ্নিকাণ্ডে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত মিল কারখানার মালিক, শ্রমিক, কর্মচারী সহ এই উপজেলার সাধারণ মানুষ। বিস্তারিত শারমিনারা স্বর্ণার রিপোর্টে। জনস্বার্থ বিবেচনায় জয়পুরহাট বগুড়া সংলগ্ন কালাই পৌর শহরে 2009 সালে প্রায় 72 লাখ টাকা নির্মাণের কাজ শুরু করা হয় এই ফায়ার সার্ভিস স্টেশনকে। 2010 সালের জুন মাসে জমিটির মালিকানা সংক্রান্ত মামলার জের ধরে উচ্চ আদালতে 3 মাসের স্থগিতাদেশ দেন। এরপর দীর্ঘ 6 বছরের বেশি সময় পেরিয়ে গেল, অফিসিয়াল জটিলতা আর কর্তৃপক্ষের অবহেলার কারণে আজও চালু হয়নি ফায়ার সার্ভিসটির স্টেশনটি। ফলে সুফল পাচ্ছে না স্থানীয়রা। ফায়ার সার্ভিস অফিস স্টেশন নির্মাণ হলো অদ্যাবধি চালু হয় নাই। আমাদের এখানে 4-5 বছর থেকে বিল্ডিংটা হয়ে আছে, অথচ সেখানে আজ পর্যন্ত সেখানে কোনো কার্যক্রম চলছে না। এটার কার্যক্রম চালু করার জন্য এবং এই এলাকার লোকজনকে শঙ্কামুক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কৃষি নির্ভর শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই উপজেলার 2.5 শতাধিক শিল্প প্রতিষ্ঠান সহ অসংখ্য বাড়িঘর রয়েছে অনিশ্চয়তার মুখে। উপজেলাবাসী জানমাল রক্ষার্থে দ্রুত এই ফায়ার সার্ভিস স্টেশনটি চালু দাবি জানায় এই পৌরপিতা। কালা একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরে কোনো অগ্নিকাণ্ড হলে জয়পুরহাট জেলা থেকে ফায়ার সার্ভিস আসতে হয়। এখান থেকে দূরত্ব প্রায় 19 কিলোমিটার দূরে আমাদের উপজেলাতে একটি ফায়ার সার্ভিস নির্মাণ হয়েছে। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী হতাহতের ঘটনা ঘটতে পারে, বিধায় কালা ফায়ার সার্ভিসটা অতি শীঘ্রই চালু করা দরকার। এই বিষয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ফায়ার সার্ভিস স্টেশনটি চালু না হওয়ার পেছনে অফিসিয়াল জটিলতাকে দায়ী করলেন স্থানীয় গণপূর্ত বিভাগ। কবে নাগাদ থেকে চালু হবে মেলেনি তার সঠিক জবাবও। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্পের অধীন জয়পুরহাট জেলার কালাই উপজেলা একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজটির কার্যাদেশ প্রদান করা হয়েছে 14/6/2009 তারিখে। চুক্তি মূল্য 71,50,000 টাকা প্রায়। কাজটি চলমান থাকা অবস্থায় 29/6/2010 তারিখে মহামান্য হাইকোর্ট থেকে একটি ইনজাংশন জারি করে অ্যাকশন ইন বাংলাদেশের প্রতিনিধি জনাব মোজাফফর হোসেন কালাই জয়পুরহাট থেকে। তারপর থেকে কাজটি বন্ধ আছে।
ওই সময়ের অগ্রগতি ছিল 98%। বেসিক্যালি রাস্তা এবং রং ফিনিশিং ওয়ার্ক ছাড়া বাকি কাজ সম্পূর্ণ হয়। কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটলে প্রায় 20 কিলোমিটার দূরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপর নির্ভর করতে হয় এই উপজেলাবাসীকে। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এই ফায়ার সার্ভিস স্টেশনকে দ্রুত চালুর উদ্যোগ নেবেন সরকার, এমনই প্রত্যাশা সকলের। জয়পুরহাটের কালাই থেকে শারমিনাসের স্বর্ণা, 71news.tv। You are watching 71 News Television. আরব আমিরাতে 4 বছর ধরে বাংলাদেশিদের নতুন ভিসা বন্ধ ও প্রবাসীদের ভিসা অন্যত্র মালিক পরিবর্তন করতে না পারায় কষ্টে দিন কাটছে ব্যবসায়ীদের। প্রতিকূল পরিবেশে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বিপাকে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। গতকাল আমিরাতের শারজা আবু সাকারা বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার প্রতিষ্ঠান রাওয়াইয়া আল ফান ট্রেনিং LLC উদ্বোধন পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন। তারা আরো বলেন, দেশীয় পোশাকের আরব আমিরাতে ব্যাপক চাহিদা মাথায় রেখে এই প্রতিষ্ঠানের যাত্রা। রাওয়াইয়া আল ফান ট্রেনিং এর মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্যের বিশ্ববাজারে প্রসার ঘটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানান প্রবাসী উদ্যোক্তারা। আগামীতে আমিরাতে বাংলাদেশি শ্রম বাজার খুলে দেওয়ার জন্য দুদেশের মাঝে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। রাওয়াইয়া আল ফান ট্রেনিং এর কর্ণধার মনির হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, দেওলার হোসেন, বাবুল ছাড়াও অনেক প্রবাসী ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। আরব আমিরাত থেকে মঞ্জুর হোসেন, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. 71 নিউজ টিভিতে গত 29 এপ্রিল ঝিনাইদহে খোলা আকাশের নিচে পাঠদান শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। সংবাদে বলা হয়, কালবৈশাখী ঝড়ে ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়নের BLK মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে টিনের চালা লন্ডভন্ড হয়ে যায়। এ কারণে বৈশাখের তপ্ত রোদে ছাত্রছাত্রীরা খোলা আকাশের নিচে পাঠদান করে। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া ওই বিদ্যালয়ের মাঠে গরু চড়ানোর ফলে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। প্রচারিত সংবাদটি ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমকে সরজমিনে তদন্ত করার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক গত 1 মে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে জেলা প্রশাসক বরাবর রিপোর্ট পেশ করেন। এরপর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার নিজেই ওই বিধ্বস্ত বিদ্যালয়টি পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর নাসির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন। এরপর তিনি 3 বান্ডিল টিন ও 9,000 টাকার চেক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়, এখানে এই যে ঝড়ে ছাদ উঠে গিয়েছে, চাল উড়ে গিয়েছে এবং স্টুডেন্টরা খুব করুণ অবস্থায় ক্লাস করছে। এর সাথে চিন্তা করলাম যে এই স্কুলের কিছু মেরামতের জন্য কিছু সাহায্য করা দরকার। গ্রস্ত স্কুলটার জন্য আমি কিছু টিন এবং নগদ কিছু ক্যাশ নিয়ে এসেছি। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার সুমি মজুমদার, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লুৎফর মীর, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুল ইসলাম ও সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক গহর আলী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং সাংবাদিক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। ঝিনাইদহ থেকে SM ইমরান, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি।